ক্লাস 8 অষ্টম শ্রেণী আমরা পড়তেছিলাম 2.2 হলো চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে অঙ্ক। চক্রবৃদ্ধি মুনাফার এখানে দুইটা ক্লাস করছিলাম। প্রথম যে ক্লাসটা সেইখানে আমরা শিখছিলাম চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মুনাফা বা চক্রবৃদ্ধি মূল কীভাবে বের করতে হয়। আর দ্বিতীয় ক্লাসটাতে আমরা পড়ছিলাম ওই সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, বা কোনো শহরের জনসংখ্যা এত লক্ষ, জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে এত, 3 বছর 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে। ওখানে আমরা একটা কথা বলছিলাম, জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা প্রযোজ্য হবে। জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা প্রযোজ্য হবে। এখন আজকে যে ক্লাসটি করব, এখানে কয়েকটা অঙ্ক করব, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই অধ্যায়ের এই অঙ্কগুলোই পরীক্ষায় বারবার আসে। আজকে যে অঙ্কগুলো করব, প্রথম যে করব সেটা হলো বইয়ের 9 নাম্বার অঙ্ক। বইয়ের কত নম্বর অঙ্ক? 9 নাম্বার অঙ্ক, অষ্টম গণিত EX 2.2 লেকচার 3। আমরা এর আগে দুইটা ক্লাস করছি 2.2 এর, আজকে 3 নাম্বার ক্লাস। 9 নাম্বার অঙ্কে বলা আছে একই হার চক্রবৃদ্ধি মুনাফায়, একই চক্রবৃদ্ধি হার মুনাফায় কোনো নির্দিষ্ট আসলের একই হার মুনাফায় কোনো নির্দিষ্ট আসলের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূল 6,500 টাকা। 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূল 6,500 টাকা আর 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূল 6,760 টাকা। প্রশ্নটা আবার খেয়াল করো, 9 নম্বর অঙ্কটা। কোনো আসলের একই হার মুনাফায় 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূল 6,500 টাকা আর 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূল 6,760 টাকা। তাহলে এই অঙ্কের জন্য আসলই কত বা হারই বা কত ছিল, মুনাফার হার কত ছিল বা আসল কত ছিল, এটা বের করতে হবে আমাদের। একটা কথা গত ক্লাসে আমি বলছিলাম, 1 বছরের মধ্যে সরল মুনাফা যত আসবে চক্রবৃদ্ধি মুনাফা ততই আসবে। 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূল যা আসবে, সরল মুনাফা আসল একই আসবে। প্রথম 1 বছরের মধ্যে চক্রবৃদ্ধি বা সরলের কোনো তফাৎ নেই। দ্বিতীয় বছর থেকে শুরু হয় চক্রবৃদ্ধি মুনাফাটা বেশি আসে। চক্রবৃদ্ধি মুনাফাটা কি আসে? বেশি আসে। তাহলে একই হার মুনাফায় কোনো আসলের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূল 6,500 টাকা, 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূল 6,760 টাকা। 6,760 টাকা। ডাক পরেই বোঝা যাচ্ছে এই অঙ্কটা চক্রবৃদ্ধি হার মুনাফা প্রযোজ্য। প্রশ্নে উল্লেখই আছে চক্রবৃদ্ধি মূল। ধরি তাহলে মূলধন কত বা হার কত? ধরি মূলধন বা আসল P টাকা, হার আর এই উভয় টাকার ক্ষেত্রেই আসল ধরলাম বা মূলধন ধরলাম P টাকা আর হার আর। তাহলে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূল, 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূল সূত্রটা হলো P × 1 + r⁻1। ওই যে সময় যদি n দেওয়া থাকে ওই পাওয়ারে দেই n। 1 বছর যেহেতু লিখে ফেলছি তাহলে উপরে 1 হয়ে যাবে। আর এমনি সূত্রটা আমরা জানি চক্রবৃদ্ধি মূলের ক্ষেত্রে মূলধন P হলে, সময় n হলে, মুনাফার হার r হলে চক্রবৃদ্ধি মূল P × 1 + r⁻n। যেহেতু আমি এখানে লিখে ফেলছি 1 বছরান্তে, কাজে সময়টা আমি 1 বছর ধরে ফেলছি, কাজে উপরে P × 1 + r⁻1। 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূল P × 1 + r⁻2। বইয়ে প্রশ্নে বলা আছে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূল 6,500 আর 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূল 6,760। এটা দেখে আমি লিখতে পারবো প্রশ্ন মতে এই যে P × 1 + r⁻1 = 6,500 টাকা এবং নিচের যে P × 1 + r⁻2 = 6,760 টাকা। এটা ধরলাম 1 নং, এটা ধরলাম 2 নং। আবার বলি, প্রশ্নে 2টা টাকা দেওয়া ছিল, আমি পাইছি এইটা এবং এইটা। তো প্রশ্নের মতে 1 বছরেরটা এটা সমান 6,500, 2 বছরেরটা এটা সমান 6,760।
এই দুটি সমীকরণ ক্যালকুলেশন করব, এই দুটি সমীকরণ ক্যালকুলেশন করব, করে আমরা পির মান পাবো, আর এর মান পাবো। পির মানটাই হবে মূলধন বা আসল, আর এর যে মান পাবো সেই মানটাই হবে মুনাফার হার। এই ধরনের সমীকরণ সমাধান আমরা ষষ্ঠ অধ্যায়ে পড়ব। তারপরে যেহেতু এখানে আছে আমাদের এখনই পড়তে হবে। তাহলে 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি। 2 নংকে কেন করতেছি? 2 নংয়ে পাওয়ারটা বড়, 1 নংকে যদি 2 নং দা ভাগ করে তবু অঙ্কটা হবে, আর 2 নংকে 1 নং দা ভাগ করলে অঙ্কটা সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। এই যে খেয়াল রাখবা, 2 নংয়ে যে পাওয়ার বড়, এই আর পাওয়ার হলো 2, আর 1 নংয়ে পাওয়ার হলো 1, কাজেই 2 নংকে 1 নং দ্বারা ভাগ। এরকম দুটি সমীকরণ ভাগ করার নিয়ম হলো বামে বামে ভাগ, ডানে ডানে ভাগ। বাম পাশে ভাগ করব, ডান পাশে ভাগ করব। এই যে তাহলে 2 নংকে p ইন্টু 1 যোগ r হোল টু দি পাওয়ার 2, p ইন্টু 1 যোগ r হোল টু দি পাওয়ার 1, 6760 বাই 6500। এটা পিপি কাটা যাবে, পিপি কি যাবে? কাটা যাবে। 1 প্লাস আর হোল স্কোয়ার 2টা, নিচে 1 প্লাস আর 1টা, কাটাকাটি করলে থাকবে 1 যোগ আর ইকুয়াল টু, থাকবে 1 যোগ আর ইকুয়াল টু, এটাকে ভাগ করলে 1.04। এই 1 প্লাস আর এর মান 1 যোগ, এখন 1 যোগ আর এর মান আমরা 1 নংয়ে বসাবো, 1 নং এ বসাই। এই যে 1 প্লাস আর এর যে মানটা পাইছি 1.04, এই মানটা এই জায়গায় বসায় দিব, 1 নংয়ে বসাই। পি ইন্টু 1 প্লাস আর এর মান কত? 1.04। পাওয়ার 1 দিলেও চলবো, উপরে না দিলেও চলবো, 6500। তাহলে পিটা থেকে যাবে 6500 ভাগ 1.04। তাহলে পি ইকুয়াল টু 6250। পি কি ধরেছিলাম? মূলধন। প্রশ্নে কি চাইছে? মূলধন। সুতরাং মূলধন 6250 টাকা। এই প্রশ্নে আরেকটা জিনিস চাইছে হার মানে আর এর মান বের করতে হবে। হার বের করতে হলে আমি লিখবো আমরা পাই। এই যে 1 প্লাস আর ইকুয়াল টু 1.04, এখান থেকে আমি আর এর মান বের করলেই হবে। 1 প্লাস আর ইকুয়াল টু 1.04, এখান থেকে আর এর মান বের করলেই আমাদের হার আসবে। এই কারণে লিখলাম আমরা পাই n প্লাস আর ইকুয়াল টু 1.04। 1কে ধাক্কা মারো, আর ইকুয়াল টু 1.04 মাইনাস 1, আর ইকুয়াল টু 0.04। এই তো মুনাফার হার পেয়ে গেছি। এই আর এর মানটাকে পার্সেন্ট করবা না, মনে রাখবা পার্সেন্ট দিতে হলে 100 দ্বারা গুণ করতে হয়, পার্সেন্ট কখনো তুলতে হলে 100 দ্বারা ভাগ করতে হয়। আমরা আজকে পার্সেন্ট দিব, পার্সেন্ট যদি দেই 0.04, তাহলে 100 দ্বারা গুণ দিতে হবে, পার্সেন্ট তুলতে হলে 4%। তাহলে এই অঙ্কের জন্য আমরা আসল পাইলাম 6250 টাকা, আর মুনাফার হার পাইলাম 4%। ক্লিয়ার? এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার অঙ্কটা আসে। সৃজনশীল প্রশ্নে ক নাম্বারে ছোটোখাটো যাই চাইলো, খ নাম্বারে বলে আসল বের করো বা হার বের করো, গ নাম্বারে বলে উক্ত আসলের উক্ত হারে 5 বছরের জন্য চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার মধ্যে পার্থক্য নির্ণয় করো। তুমি যে আসল না বের করতে পারো, হার না বের করতে পারো, তে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার যে পার্থক্য গ নাম্বার প্রশ্নে, সেটাও তো পারবা না। কাজে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। ক্লিয়ার? ওকে, আমাদের এটা ছিল খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। সেটা কই রেখে আসলাম, মুছে ফেললাম। তাকাও, আমরা এখন দেখবো যে অঙ্কটা সেগুলো 12 নম্বর অঙ্ক, খুব ইম্পর্টেন্ট। এটাও 12 নম্বর অঙ্ক আমরা দেখবো। 12 নম্বর ডাকটা খেয়াল করবা। এক ব্যক্তি ব্যাংক থেকে চক্রবৃদ্ধি হারে 5000 টাকা ঋণ নিছে, 8% হারে। এক ব্যক্তি ব্যাংক থেকে চক্রবৃদ্ধি হারে, কিন্তু বলা আছে চক্রবৃদ্ধি হারে 5000 টাকা ঋণ নিছে 8% হারে, 8% হারে 5000 টাকা ঋণ নিছে ব্যাংক থেকে। তাহলে এই ঋণ নেওয়ার ফলে চক্রবৃদ্ধি হারে ঋণ নিছে, প্রথম 1 বছর পরে 5000 টাকা তো আছে, আরো কিছু বাড়ছে, এখন তার একটা টাকার পরিমাণ হয়েছে 1 বছর পরে। ওই ব্যক্তি ব্যাংকে চলে গেছে, ব্যাংকে গিয়ে বলতেছে দেখেন আমার টাকা কত হয়েছে,
ব্যাংকের বেটা হিসাব করে দিল, তার টাকা হয়েছে ধরো 5,400, 5,400। ওখান থেকে তার কাছে 5,400 টাকা নাই, সে 2,000 টাকা জমা করছে, 2,000 টাকা দিয়ে দিছে, পরিশোধ করে দিছে। তো 5,400 টাকা থেকে 2,000 টাকা জমা দিলে তার এখন ব্যাংকে ঋণ রইল 3,400 টাকা। কত টাকা? 3,400 টাকা। দ্বিতীয় বছরের শুরুতে তার মূলধন বা আসল ব্যাংকে ঋণ রইল 3,400 টাকা। এখন তো আর 5,000 টাকা ঋণ ধরা হবে না। পরে দ্বিতীয় বছর শেষে হিসাব করা হয়েছে, এভাবে ওখানে আবার একটা টাকার পরিমাণ হয়েছে মনে হয় 3672, মনে হয় 3672। ওখান থেকে আবার সে বলছে 2,000 টাকা আরও জমা করে দিছে। তারপরে তার কত টাকা ঋণ রইল? আবার খেয়াল করো, আমি ওটা করতেছি। এক ব্যক্তি ব্যাংক থেকে ঋণ নিছে 5,000 টাকা, 8% চক্রবৃদ্ধি হারে। প্রতি বছর শেষে এসে 2,000 টাকা করে পরিশোধ করে দেয়। প্রতি বছর শেষে 2,000 টাকা কি করে দেয়? পরিশোধ করে দেয়। এভাবে দুইটা কিস্তির পর, দুইটা কিস্তি, প্রথম কিস্তি 2,000, পরের কিস্তি আরও 2,000, দুইটা কিস্তির পর তার ব্যাংকে কত টাকা ঋণ থাকে? কত টাকা ঋণ থাকে? দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক আমি কীভাবে করতেছি। তাহলে এখানে এই অঙ্কের জন্য পি হলো 5,000 টাকা, পি হলো 5,000 টাকা, হার হলো 8%, ইকুয়াল টু 8/100, ইকুয়াল টু 0.08, 0.08। প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূল পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 1। ওই যে প্রথম বছরান্তে তো পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 1। পি হইল 5,000 ইন্টু 1 যোগ 0.08 হোল টু দি পাওয়ার 1। এটাকে হিসাব করলে ফল আসে 5,400 টাকা। কত টাকা? 5,400 টাকা। প্রথম 1 বছর পরে তার 5,000 টাকা নিছিল, 400 টাকা মুনাফা হয়েছে, এই হলো 5,400 টাকা হয়েছে। সে তো 5,400 টাকার মধ্যে 2,000 টাকা দিয়ে দিছে। তাহলে লিখব প্রথম কিস্তির পর ঋণ থাকে, প্রথম কিস্তির পর ঋণ থাকে মাইনাস 2,000, ইকুয়াল টু 3,400 টাকা। প্রথম কিস্তির পর তার ঋণ রইল 3,400 টাকা, 3,400 টাকা। এখন আরেক বছর হিসাব করবে ব্যাংকের লোক। এখন যে হিসাব করবে পরবর্তী দ্বিতীয় বছর শেষে, তুমি বলো তার আসল কত টাকা ধরবে? 5,000 টাকা, না 5,400 টাকা, না 3,400 টাকা? 5,000 টাকা ধরবে না, 5,400 টাকাও ধরবে না। এখন তার ঋণ ধরবে 3,400 টাকা। এখন তার আসল ব্যাংকে আছে 3,400 টাকা। এখন যে ব্যাংকের লোকে হিসাব করবে তার দ্বিতীয় বছরে যে তার মুনাফা হিসাব করবে কত টাকার উপরে? 3,400 টাকার উপরে, 3,400 টাকার উপরে। ক্লিয়ার? দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূল, কারণ প্রশ্নে বলাই আছে টাকাটা নিচে চক্র হারে, তাই বারবার চক্র হিসাব করতেছি। পি ইন্টু 1 যোগ আর হোল টু দি পাওয়ার 2। দ্বিতীয় বছরান্তে বিধায়ী 2 পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 2। না, অঙ্কটাতে একটু প্রবলেম আছে। একটা বিষয় খেয়াল করো, দ্বিতীয় বছরান্তে 2, তৃতীয় বছরান্তে 3, এভাবেই নর্মালি আমরা হিসাব করব। কিন্তু এটা যখন একসাথে তুমি 2 বছরের, একসাথে 3 বছরের, একসাথে 4 বছরের হিসাব করবা, তখন এই নিয়ম। কিন্তু আমরা তো প্রথম বছরের হিসাবটা ক্লোজ করে ফেলেছি, এখন হিসাব করব দ্বিতীয় বছরের, অর্থাৎ হিসাবটা হবে 1 বছরের, ঘটনাটা দ্বিতীয় বছর, তাই এখানে 2 হবে না, হবে 1। এভাবে তৃতীয় বছর হিসাব করো, ওখানেও 1 হবে। দশম বছর হিসাব করলেও 1 হবে। যখন প্রতি বছরের হিসাবটা ক্লোজ করে ফেলবা আগে থেকে, তখন দশম, অষ্টম, নবম যে কোনো বছরের হিসাব করো না কেন, পাওয়ার হবে 1। আর যদি একবারে 10 বছরের হিসাব করো তাহলে পাওয়ার হবে 10। একবারে 2 বা 3 বছরের হিসাব করো, পাওয়ার হবে 2 বা 3। যেহেতু প্রথম বছরের হিসাব ক্লোজ করে ফেলেছি, দ্বিতীয় বছরের হিসাব করবে। এখানে হিসাবটা হবে 1 বছরের, ঘটনাটা দ্বিতীয় বছরের, তাই পাওয়ার হবে 1। দ্বিতীয় বছরের না তার আসল কত ছিল? এই 3,400 টাকা। কত টাকা? 3,400 টাকা।
এক যোগ ওই হার তো ওইটাই 0.08 হোল টু দি পাওয়ার 1। এটাকে হিসাব করলে ফল হয় 3672 টাকা। এটাকে হিসাব করলে ফল হয় 3672 টাকা। এবার ব্যাংকে গেছে সে, যা বলছে আরও 2000 টাকা জমা করে দেন, আমার নামে 2000 টাকা জমা করে দেন। তাহলে দ্বিতীয় কিস্তির, এটা ছিল প্রথম কিস্তি, এটা দ্বিতীয় কিস্তির পর ঋণ থাকে এই যে 3672 মাইনাস 2000, 3672 মাইনাস 2000 ইকুয়াল টু 1672 টাকা। দ্বিতীয় কিস্তির পর তার ঋণ থাকে 1672 টাকা। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। প্রত্যেক বছর যখন হিসাব করে ফেলবা তখন এখানে পাওয়ার দ্বিতীয় বছর বলে 2 হবে না, 1 হবে, কথাটা খেয়াল রাখতে হবে। প্রতি বছরে সে যে টাকা পরিশোধ করে দিচ্ছে তার মূলধন কমে যাচ্ছে, 5000ও না, 5400 টাকাও নয়, দ্বিতীয় বছরে যে মূলধন হয়ে যাবে 3400 টাকা। এভাবে তৃতীয় বছরের শুরুতে তার মূলধন হবে 1672 টাকা। এভাবে চলবে। ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক মুছে ফেললাম, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক মুছে ফেললাম। তাকাও, আরেকটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক আমাদের রয়ে গেছে, অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। তাকাও, এরকম অঙ্ক সৃজনশীলে তৈরি করে বারবার 10% হারে 6000 টাকা, 10% হারে 6000 টাকার 6000 টাকার কত বছরে মুনাফা আসলে দেড় মানে 1.5 গুণ হবে। প্রশ্নটা খেয়াল করো, 10% হারে 6000 টাকা, 10% হারে 6000 টাকা। চক্র কথা বলা নাই এখানে, চক্র কথা আসবেও না। চক্র বললেই চক্র আসবে, বারবার বলি, কথাটা খেয়াল রাখবা। চক্র না বললে সরলের চিন্তা করতে হবে সর্বদা। 10% হারে 6000 টাকা কত বছর রাখলে, কত বছর ইনভেস্ট করলে মুনাফা আসলে 1.5 গুণ হবে। 1.5 গুণ মানে 1.5, 2.5 গুণ মানে 2.5, 3.5 গুণ মানে 3.5, মনে রাখবা, গুণ হবে। তুমি বলো এই অঙ্কের জন্য পি কত? 6000 টাকা। হার কত? আর ইকুয়াল টু 10% ইকুয়াল টু 10/100, 0.1। এখন আমাদের এই যে মুনাফা আসলে মুনাফা আসল এ ইকুয়াল টু কত? আসলের 1.5 গুণ, আসলের 1.5 গুণ 9000 টাকা। আবার খেয়াল করো, মুনাফা আসল 1.5 গুণ, মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয়, এ ইকুয়াল টু আসলের 1.5 গুণ। আসল হলো 6000 ইন্টু 1.5 ইকুয়াল টু 9000। মুনাফা আসল এ হইল 9000, পি হইল 6000, মুনাফা আই ইকুয়াল টু এ মাইনাস পি। এ হইল 9000 মাইনাস 6000 ইকুয়াল টু 3000 মুনাফা। আমাদের কি চাইছে? কত বছর, সময় এন ইকুয়াল টু হোয়াট? সময় এন ইকুয়াল টু আই বাই পি আর। সময় এন ইকুয়াল টু আই বাই পি আর, এটা আমাদের সূত্র। সময় এন ইকুয়াল টু আই বাই পি আর, সময় এন ইকুয়াল টু আই বাই পি আর। তাহলে আই হলো 3000, আই কত? 3000, পি হলো 6000, আর হলো 0.1। এটাকে ভাগ করলে, হিসাব করলে ফল হয় 5 বছর, ফল হয় 5 বছর। এভাবে সময় বের করতে হবে, এভাবে সময় বের করতে হবে, বা আসল চাইলে আসল বের করতে হবে, হার চাইলে হার বের করতে হবে, কোনো অসুবিধা নাই। মুছে ফেললাম। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আরেকটা অঙ্ক বইয়ের উদাহরণের খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে বারবার, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসে বারবার। উদাহরণ 5, উদাহরণ কত? 5। আমি একটু দেখা দিচ্ছি উদাহরণ কত? 5। এক ব্যক্তি, না, মনোয়ারা বেগম উল্লেখ আছে 56,000 টাকা ঋণ নিচ্ছে। মনোয়ারা বেগম 56,000 টাকা ঋণ নিচ্ছে ব্যাংক থেকে।
56,000 টাকা ঋণ নিচ্ছে। ঋণ নেওয়ার পরে বছর শেষে 2,840 টাকা মুনাফা দিছে, ব্যাংকের 2,840 টাকা মুনাফা দিছে। সে কিছু এক্স টাকা নিছে 6% হারে, আর ওয়াই টাকা নিছে 4% হারে। এক্স টাকা নিছে 6% হারে, ওয়াই টাকা নিছে 4% হারে। ওকে, তাকাও ডাকটা আবার খেয়াল করো। মনোয়ারা বেগম ব্যাংক থেকে 56,000 টাকা ঋণ নিছে। কত টাকা? 56,000 টাকা ঋণ নেওয়া বছর শেষে। সে যে ঋণ নিছে মনোয়ারা বেগম, মনোয়ারা বেগম সুদ বা মুনাফা দিবে ব্যাংকে, আর ব্যাংকে তুমি টাকা যদি রাখো ব্যাংক দিবে তোমাকে মুনাফা। ব্যাংক থেকে তুমি যদি ঋণ নাও টাকা, তে ব্যাংকওয়ালাকে তোমার মুনাফা দিতে হবে। আর ব্যাংকে যদি টাকা জমায় রাখো সেই ক্ষেত্রে ব্যাংক তোমাকে দিবে মুনাফা। এটা সিস্টেম, এটা সিস্টেম। 56,000 টাকা ঋণ নিছে। ঋণ নেওয়ার পরে মনোয়ারা বেগম বছর শেষে 2,840 টাকা মুনাফা দিছে ব্যাংকওয়ালাকে। আবার এখানে যে টাকাটা নিছে 56,000 টাকা নিছে দুই সিস্টেম। কয় সিস্টেম? দুই সিস্টেম। এখানে এক্স পরিমাণ টাকা নিছে 6% হারে, আর ওয়াই পরিমাণ টাকা নিছে 4% হারে। 56,000 টাকার মধ্যেই টাকাটা নিছে দুই সিস্টেম। এক্স পরিমাণ টাকা নিছে 6% হারে, আর ওয়াই পরিমাণ টাকা নিছে 4% হারে। দুইটা সিস্টেমে টাকা নিছে মনোয়ারা বেগম। তাহলে 4% হারেই বা সে কত টাকা নিছে ব্যাংক থেকে, 6% হারেই বা সে কত টাকা নিছে ব্যাংক থেকে, এটা বের করতে হবে। কি বের করতে হবে? 4% হারে কত টাকা ঋণ নিছে বের করতে হবে, অথবা 6% হারে কত টাকা ঋণ নিছে বের করতে হবে। ক্লিয়ার? তাকাও তাকাও, ক নাম্বার পাবা? ক নাম্বার বলছে সম্পূর্ণ ঋণের উপর 5% প্রযোজ্য হলে মুনাফা কত পাবা? খ নাম্বার এক্স এবং ওয়ের মান বের করতে হবে। এক্স এবং ওয়ের মান বের করতে হবে। এটা একটু দেখো। এক্স টাকার 6% হারে, এক্স টাকার 6% হারে মুনাফা আই ইকুয়াল টু সূত্র কি? পি আর এন। পি কত? এক্স টাকা। আর কত? 6%, মানে 6/100। এন কত বছর? না, একটু লিখে দিই, 1 বছরের মুনাফা। এক্স টাকার 6% হারে 1 বছরের মুনাফা পি আর এন। আবার খেয়াল করো, সূত্র লিখি না, একবারে মান বসা দিচ্ছি। খেয়াল করো, এক্স টাকার 6% হারে, এক্স টাকার 6%, এক্স টাকার মানে পি হলো এক্স, 6% মানে আর এর মান 6%, 1 বছরে এন এর মান 1 বছর, মুনাফা পি এন আর। পি এক্স টাকা, এন মানে সময় 1 বছর, আর মানে 6%। এটাকে হিসাব করলে 6x/100 টাকা। আবার ওয়াই টাকার 4% হারে 1 বছরের মুনাফা পি মানে ওয়াই, এন পি আর মানে 4/100 ইন্টু 1 বছর, 4y/100, 4y/100। ইংরেজি অঙ্ক বাংলা মিশে যাচ্ছে, এক্স আর ওয়াই আর সাথে 4, 6 বাংলা ইংরেজি মিলে যাচ্ছে। বইয়ে এভাবেই দেওয়া আছে, প্রশ্নে এক্স ওয়াই বলা আছে। নর্মালি কিছু না বললে তুমি পাটিগণিতীয় অঙ্ক থাকলে ক ধরলে ভালো, ক। এভাবে তো বাংলা ইংরেজি মিলে যাচ্ছে, এভাবেই প্রশ্নে দেওয়া, আমাদের এভাবে করতে হবে। এটা মুনাফা, এটা মুনাফা। প্রশ্ন মতে এক্স টাকা এবং ওয়াই টাকা, এক্স টাকা এবং ওয়াই টাকা দুইটা টাকা মিলাই তো 56,000। এক্স টাকা এবং ওয়াই টাকা দুইটা টাকা মিলাই 56,000। এই যে মুনাফা এবং 6x/100 প্লাস 4y/100, এই দুইটা মুনাফা মিলাই 2,840 টাকা।
এই মুনাফা এই দুইটা মুনাফা মিলাইয়া 2840 টাকা। আবার বুঝো, প্রশ্ন মতে শর্তটা বুঝতে পারো কিনা। এক্স টাকা এবং ওয়াই টাকা, এই দুইটা টাকা মিলাই 56,000 টাকা। এই যে এটা প্লাস এইটা 56,000, এই মুনাফা দুইটা মুনাফা মিলেই তো 2840 টাকা। এটাই লিখলাম। বা এটাকে 100 দিয়ে গুণ করব, 100 দিয়ে তাকে গুণ করব, তাকে গুণ করব, তাকে গুণ করব। যদি 100 দা গুণ দেয় 100 কি যায়, কাটা, থাকে 6x যুগ 100 দা গুণ দিলে 100 কি যা, কাটা যা, থাকে 4y। 100 দা গুণ দিলে আরও 2টা শূন্য বসবে, আর 2টা শূন্য বসবে। ওটা 1 নং, এটা দিলাম 2 নং। 1 এবং 2 এই দুটি সমীকরণ সমাধান করলেই আমরা পাবো x এর মান এবং y এর মান। 1 এবং 2 এই দুটি সমীকরণ সমাধান করলে আমরা পাবো x এর মান এবং y এর মান। এই সমাধানের নিয়মটা কিন্তু আমরা ষষ্ঠ অধ্যায়ে ক্লিয়ার করব, তাই এখানে যেহেতু আছে আমি করে দিচ্ছি। আমরা যদি x কে বেনিশ করি, কাকে, x কে বেনিশ করি, সরি y কে যদি বেনিশ করি কোনো অসুবিধা নেই, x কেও বেনিশ করা যাবে। এখানে একটা y, এখানে কয়টা y, 4টা y। এই কারণে 1 নংকে 4 দ্বারা গুণ দিব, 1 নংকে 4 দ্বারা গুণ, 2 নংকে 1 দ্বারা গুণ করি। 1 নং সমীকরণটাকে 4 দ্বারা গুণ করলে এখানে পাবো 4y, আর 2 নংকে 1 নং দ্বারা গুণ করলে যা আছে, 1 দিয়ে গুণ করলে যা আছে তাই। এই যে 4y কাটা যাবে আর কি, 4 দ্বারা গুণ দিলে প্রত্যেকটি পদকে 4 দ্বারা গুণ দিতে হবে, তাকে 4 দ্বারা গুণ দিতে হবে, তাকে 4 দ্বারা গুণ দিতে হবে, তাকেও 4 দ্বারা গুণ দিতে হবে। তাহলে বলো 4x প্লাস 4y ইকুয়াল টু 56,000। ওকে যদি 4 দ্বারা গুণ করি, 4 দ্বারা কি করি, গুণ করি, কত, 56,000, 5600 ইন্টু 4, তাহলে 22 4 3টা 0, 22 4 3টা 0, একক দশক শতক হাজার 1,24,000, 2,24,000, 2,24,000। আর নিচেরটা যা আছে তাই, 6x প্লাস, একটু সমস্যা, আমার নিচের টাকাটা তো বেশি, নিচের টাকাটা একটু বেশি, আমরা এই নিয়মে না করে আমরা একটু অন্য নিয়মে করি, নিচের টাকাটা একটু বেশি। খেয়াল করো বিষয়টা। ওইভাবেও হয়তো মাইনাস আইসা পরে তো পাটিগণিতে মাইনাসের আর একটা সমস্যা হয়ে যায়, ওইভাবেও হয়তো সমস্যা নাই। এই যে এটা 2 নং, এটা 1 নং, এটা 2 নং, এটা 1 নং, ওই আগের মতোই আমি 2 নংটা কি উপরে লিখব, 2 নংকে 1 দ্বারা গুণ এবং 1 নংকে কত, 4 দ্বারা গুণ করি। 2 নংকে তাহলে এটা আগে লিখব, 6x প্লাস 4y ইকুয়াল টু 2,84,000, 2,84,000। এইটাকে 4 দ্বারা গুণ দিব, এইটাকে, তাহলে 4x প্লাস 4y ইকুয়াল টু 56,000কে 4 দ্বারা গুণ দিলে 22 4 30, 22 4 30। এখন এটা বিয়োগ করব, মাইনাস করে বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যা, চিহ্ন চেঞ্জ হয়ে যা, চিহ্ন কি হয়ে যা, চেঞ্জ হয়ে যা। তাহলে 4y কাটা যাচ্ছে, 4y কি যাচ্ছে, কাটা যাচ্ছে। আমাদের থাকতেছে 6x থেকে 4x গেলে 2x ইকুয়াল টু, ওটা যদি বাদ দিই আমরা কত, 28, 2,84,000, 2,84,000 মাইনাস 2,24,000, 2,24,000 ইকুয়াল টু 60,000, ইকুয়াল টু 60,000, 60,000 2 দ্বারা ভাগ করলে x ইকুয়াল টু 30,000, x ইকুয়াল টু কত হবে, 30,000, x ইকুয়াল টু কত হবে, 30,000। এই যে x এর মানটা এই 1 নংয়ে বসিয়ে দিব, x এর মানটা কি করব, 1 নংয়ে বসিয়ে দিব। x এর মান 1 নং এ
বসাই, এই যে এক্স এর জায়গায় কত বসাবো, 30,000, 30,000 যুগ ওয়াই ইকুয়াল টু 56,000 ইকুয়াল টু কত, 56,000, ওয়াই ইকুয়াল টু 56,000 মাইনাস 30,000, 56,000 মাইনাস 30,000 ইকুয়াল টু 24,000 ইকুয়াল টু কত হবে, 56,000 মাইনাস 30,000 ইকুয়াল টু 26,000 ইকুয়াল টু 26,000 টাকা। এই হইল এক্স এর মান 30,000 টাকা, ওয়াই এর মান 26,000 টাকা। মানে সে 6% হারে ঋণ নিছে 30,000 টাকা, আর 4% হারে ঋণ নিছে 26,000 টাকা, 26,000 টাকা। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসে, ঝামেলা মনে করলে হবে না, অঙ্কটা আবার খেয়াল করলে দেখলেই বুঝতে পারবা। আমরা করলাম এটা, এর গ নাম্বার অঙ্কটা, এর কত নাম্বার, গ নাম্বার, সম্পূর্ণ ঋণের উপর 5-এর খ নাম্বার, এটা গেল 5-এর খ নাম্বার। গ যদি করতে চাই 5-এর গ, সম্পূর্ণ ঋণের উপর, মানে পি হবে 56,000, এই সম্পূর্ণ ঋণের উপর 5-এর গ, সম্পূর্ণ ঋণের উপর পি হবে 56,000, 5% হারে আর হবে 5% ইকুয়াল টু 5/100, 0.05, 2 বছর পর, এন ইকুয়াল টু 2 বছর, এন ইকুয়াল টু 2 বছর, কত টাকা পরিশোধ করতে হবে, মাইশা মনোয়ারের কত টাকা পরিশোধ করতে হবে মোট ঋণের উপর, মানে 56,000 টাকার উপর, আর ইকুয়াল টু 5% হারে 2 বছরে তাকে কত টাকা মুনাফা পরিশোধ করতে হবে। তাই আগে বের করতে হবে চক্রবৃদ্ধি মূল সি ইকুয়াল টু পি ইন্টু 1 যুগ আর হোল টু দি পাওয়ার এন। পি হবে 56,000 ইন্টু 1 যুগ 0.05 হোল টু দি পাওয়ার 2। এখানে একটা মান পাবো না আমরা, পরে মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি, যে টাকা আসবে মনোয়ারা বেগম ওই পরিমাণ টাকাই ব্যাংকে পরিশোধ করতে হবে। ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। সেই সাথে 2.2-এর 3টা লেকচার বা 3টা ক্লাসে মোটামুটি সবগুলো অঙ্ক আলোচনা হইল। এই অংশে আজকে HW লিখে নেও সবাই, HW লিখে নেও, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো, খুবই ইম্পর্টেন্ট। এই ডাব্লিউ লিখে নেও 2.2, এর করবা তোমরা 9, 12 থেকে 14, 9, 12 থেকে 14, উদাহরণ 5, 9, 12 থেকে 14, উদাহরণ 5। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।